প্রথমত মিল্টন সমাদ্দার যে কাজটি করছে এটি একটি অনন্য অসাধারণ কাজ। আমি দেশের একজন নাগরিক হিসাবে এবং বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী হিসাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই তাকে সমাজ কল্যাণ পুরস্কার দেওয়া হয়েছে। মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছিল সমাজসেবা অধিদপ্তর, কিন্তু সরকারের নিয়মের কিছুই মানা হয়নি। এখানে প্রতিষ্ঠানটিতে করা হয়নি কোনো ট্রাস্টি বোর্ড। দান হিসেবে কোটি কোটি টাকা পেলেও তার আয় ব্যয়ের কোনো অডিট করা হয়নি একবারও। এবং ইয়ত অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে তার এই কাজকে স্বীকৃতি দিয়ে তার কাজকে উৎসাহ দেওয়ার জন্য। তা আমি মনে করি তার পদাঙ্ক অনুসরণ করে আরও অনেকেই এগিয়ে আসবে। অন্য আমার তো 170 জন বাবা মার মধ্যে স্যার অনেকেই আছে যারা প্রভাবশালী ছিল, একটা সময় অনেক টাকা পয়সা আলা ছিল, তারা কিন্তু পরিবার থেকে বিতাড়িত হইতেছে। আমার একটা বাচ্চা দেখাই আপনাকে, তাইলে বুঝবেন। এরকম আমার 35টা ছোট বাচ্চা আছে যারা দুধ খায়, আমার 15টা বাচ্চা এই দুধের শিশু আছে। এবং আমরা এটাও জেনেছি দেশে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। আমি এই পর্যন্ত প্রায় 1200 বাবা মাকে রাস্তা থেকে তুলছি। সে বলেছে তার 2টা আশ্রম রয়েছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। আসে স্যার, আমার কাছে এখন 170 জন বাবা মা আছে। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল। আর আমার এখানে প্রতিদিনই মৃত্যু হয়। গতকাল আপনাদেরকে প্রমাণ দিয়েছি যে মিল্টন সমাদ্দারকে কয়েক দফায় আমি এবং আমার পরিবার বেশ কয়েক লাখ টাকা পাঠিয়েছি গরিব এবং দুস্থ মানুষদেরকে সহায়তা করার জন্য। আমরা যারা বিদেশে থাকি আমাদের ধোকায় পড়াটা স্বাভাবিক। আমি কখনো আমার দানের কথা বলতে চাই না, কিন্তু যখন দুস্থ মানুষদেরকে দান করি সেটা গোপনেই করার চেষ্টা করি। কিন্তু ধোকাবাজির শিকার হলে তার ব্যাপারে কথা বলাটা আমার কর্তব্য। মিল্টন সমাদ্দার একটি উদাহরণ, ধোকাবাজির উদাহরণ, মানুষের দারিদ্র্যকে পুঁজি করে মানুষকে বোকা বানানো। এবং আমরা যারা বিদেশে থাকি আমাদের পক্ষে সবসময় এগুলো ভেরিফাই করার উদ্যোগ নেওয়া সম্ভব হয় না। মিল্টন সমাদ্দার সে একই শার্ট পরে, একই প্যান্ট পরে, এবং সে হাতে ঘড়িটিও পরে না, সে স্যান্ডেল পরে ঘুরে। সে যদিও নিজে স্বীকার করেছে সে ব্যবসা করে, সে 6 লক্ষাধিক টাকা সে প্রতি মাসে আয় করে তার ব্যবসা থেকে, কিন্তু তার অবয়বে সেটা প্রকাশ করে না। আমরা জানতামও না যে তার ব্যক্তিগত ব্যবসা আছে। এটা হচ্ছে তার একটি সেলসম্যানশিপ। এই লোকটি তার আশ্রমে যে সকল লোক থাকে তাদের হিসাব দিতে পারেনি, তারা কতজন মারা গেছে তার হিসাব দিতে পারেনি। সে কিডনি কেটে বিক্রি করে বলে মসজিদ কমিটি থেকে বলা হচ্ছে। খ্রিস্টান যাজকরা তার বিরুদ্ধে কথা বলছে, তার এলাকাবাসী কথা বলছে, বরিশালে, ঢাকায়, এবং সে মানুষকে পেটায়। ভয়ঙ্কর একজন মানুষ। সে তার অর্গানাইজেশনের অডিটও করেনি এবং সমাজ কল্যাণ অধিদপ্তরের কোনো আইনও মানেনি, কিন্তু সে তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পুরস্কৃত হয়েছে, সরকারের বিভিন্ন পুরস্কারে সে ভূষিত হয়েছে। এমনকি শেখ হাসিনার সাথেও তার ছবি আছে। এবং তার অর্গানাইজেশনে তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, বর্তমানে উনি ফরেন মিনিস্টার, উনি ছিলেন ইনফরমেশন মিনিস্টার। একজন ইনফরমেশন মিনিস্টার তার ওই আশ্রমে গিয়ে তাকে ভূয়সী প্রশংসা করে এবং তার উদাহরণ সবাইকে অনুসরণ করতে পারে। কখন এই ঘটনাগুলো ঘটে? সে সেখানে গেল মন্ত্রী, সেখানে কোনো অডিট হয়নি, সেখানে সমাজ কল্যাণ অধিদপ্তরের কোনো প্রকার নিয়মকানুন মানা হয়নি। সেখানে গেল কিভাবে? এবং তার যদি তথ্য মন্ত্রণালয় তার যদি দায়িত্বে থেকে থাকে, তাহলে তথ্যমন্ত্রী যখন ধোঁকা খাচ্ছে, নাকি তথ্যমন্ত্রীকে কেনা হয়েছে? কারণ হাসান মাহমুদের সততা নিয়ে অনেক কথা আছে। কালবেলা রিপোর্টের আগে কেন পদক্ষেপ নেওয়া হয়নি? বাংলাদেশে মানুষ এমন কেন অবস্থা হবে যে ঢাকা শহরের মাঝখানে ত্রাসের রাজত্ব কায়েম হবে এবং সেখানে কোটি কোটি টাকার আয় হবে এবং সরকারের সরাসরি নাকের ডগায় মন্ত্রীকে নিয়ে সেখানে করাপশনকে জায়েজ করা হবে? এই যে আজকে মিল্টন সমাদ্দার হয়ে উঠেছে, এর পেছনে সরাসরি শেখ হাসিনার সরকারের মদত আছে। এখন কালবেলা সহ বিভিন্ন নিউজ রিপোর্ট চলে আসার কারণে তারা এখন নড়ে চড়ে বসেছে, কারণ মুখ বাঁচাতে হবে তো। তবে বাস্তবতা হচ্ছে 21 দিন পরেই মিল্টন সমাদ্দার বেরিয়ে আসবে। দ্বীপজল ঠিক একইভাবে ধরা খেয়েছিল বেশ কয়েক বছর আগে, তাকে এইভাবে ডিবির সামনে হাঁটানো হয়েছিল, কিন্তু দ্বীপজল এখন বাংলাদেশের ওই নায়ক নায়িকাদের নেতা। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ।